এই মেঘলা দিনে গরম গরম চিকেন পকোড়া। আহ দাদা, এক প্লেট দিন তো, জিভে জল চলে এলো। ময়ূরপুরে তখন সন্ধ্যা নেমে এসেছে, কিন্তু আকাশে কালো ঘন মেঘ এমনভাবে ছড়িয়ে পড়েছে যেন মনে হচ্ছে রাত হয়ে গেছে। ঠান্ডা হাওয়া বইছিল আর মেঘের গর্জন সারা গ্রামে শোনা যাচ্ছিল। ভোলা তার পুরনো কাঠের ঠেলাটিকে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছিল গ্রামের মোড়ের মাথার দিকে। ভোলা খুব গরিব লোক ছিল, তার কাছে সম্বল বলতে একমাত্র এই ঠেলাটিই ছিল। এই ঠেলায় ভোলা চিকেন পকোড়া বিক্রি করত। হে ভগবান, আজ যেন বৃষ্টি না হয়। আর যদি পকোড়া বিক্রি না করতে পারি তাহলে যে কাল সব পকোড়া নষ্ট হয়ে যাবে। ঘরে যে একটুও বাজার নেই। ময়না নিশ্চয়ই এই আশায় বসে আছে যে আজ বিক্রি হলে বাড়িতে বাজার নিয়ে যাব। তখনই হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। আশেপাশের দোকানদাররা দোকান বন্ধ করে বাড়ি ফিরে যেতে শুরু করে। ভোলা তাড়াতাড়ি করে একটা কাপড় দিয়ে তার ঠেলাটিকে ঢেকে দেয়। গ্রামের একজন লোক বলাই সেই পথ দিয়ে যাচ্ছিল। সে ভোলাকে বলল, আরে ভোলা, কি করছিস? এই সর্বনাশে বৃষ্টিতে কে বাইরে আসবে তোর পকোড়া খেতে? ঘরে যা ভাই, নাহলে অসুস্থ হয়ে পড়বি। বলাই দাদা, গরিবরা অসুস্থ হবার ভয় পায় না, খালি পেটে থাকার ভয় পায়। আজ সারাদিনে 1 টাকাও বহনি হয়নি। যদি খালি হাতে ফিরে যাই তাহলে ময়নাকে কী মুখ দেখাবো বলো? বৃষ্টি আরও জোরে শুরু হয় আর বলাই সেখান থেকে চলে যায়। ভোলা একটা গাছের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। ভোলার চোখ দিয়ে জল পড়ছিল আর তার মনে ছিল ভয়। প্রায় রাত 8টা বেজে গেছিল। বৃষ্টি একটু কমে এসেছিল, কিন্তু চারিদিক একদম নিস্তব্ধ ছিল। ভোলা ভেবেই নিয়েছিল আজকের দিন ওর জন্য একদম খারাপ ছিল। এখন তার বাড়ি ফিরে যাওয়া উচিত। ভোলা তার ঠেলা গাড়ি নিয়ে বাড়ির দিকেই রওনা দিচ্ছিল, আর তখনই সেখানে একটা গাড়ি এসে পৌঁছায়। সেই গাড়ি থেকে একজন ভদ্রলোক নেমে ভোলার কাছে আসে। আরে ও ভাই, কিছু আছে নাকি খাওয়ার জন্য? আমরা শহরে যাচ্ছিলাম, কিন্তু আগে রাস্তা বন্ধ আছে আর এখন খুব জোরে খিদে পেয়েছে, বুঝলে? হ্যাঁ বাবু, একটু দাঁড়ান, গরম গরম পকোড়া ভেজে দিচ্ছি। ভাই একটু তাড়াতাড়ি করো, বুঝলে? এই ঠান্ডায় পুরো জমে যাচ্ছি। গরম গরম কিছু পেলে খুব ভালো লাগবে। ভোলার দুঃখ ভরা মুখে যেন হাসি ফুটে ওঠে। সে তাড়াতাড়ি তার কড়াইয়ের গরম তেলে পকোড়া ভাজতে শুরু করে। পকোড়ার গন্ধে ওই ভদ্রলোকটির মুখে জল চলে আসে। এরপর ভোলা গরম গরম 1 প্লেট পকোড়া আর কিছু স্যালাড দিয়ে লোকটিকে পরিবেশন করে। এই নিন বাবু, গরম গরম পকোড়া। এটা খেয়ে দেখুন ভোলার হাতের চটপটি চিকেন পকোড়া, যেটা আর কোথাও পাবেন না। লোকটি ভোলার হাতের পকোড়া খেয়ে একেবারে চমকে যায় আর বলে ওঠে, আরে বাহ ভাই বাহ, এটা তুমি আমাদের কি খাওয়ালে! এরকম পকোড়া যে আমি শহরেও কোনোদিনও খাইনি। আর এই বৃষ্টির জন্য তো এর স্বাদ পুরো দ্বিগুণ হয়ে গেছে। এক কাজ করো, আমাকে 4 প্লেট প্যাক করে দাও। 2 প্লেট এখন খাবো আর 2 প্লেট বাড়িতে নিয়ে যাব। ভদ্রলোকটি পেট ভরে পকোড়া খায় আর টাকা দেওয়ার সময় লোকটি ভোলাকে 2000 টাকার একটা নোট দেয়। আরে বাবু, এটা যে অনেক টাকা, আমার কাছে যে খুচরো নেই। রেখে দাও ভাই, এই সংকটের সময় তুমি আমাদেরকে খেতে দিয়েছো, এটা তার জন্য ছোট্ট একটা উপহার। এরপর ভদ্রলোকটি গাড়িতে বসে চলে যায়। ভোলা টাকাটাকে তার মাথায় লাগিয়ে ভগবানকে ধন্যবাদ জানায়। সে তাড়াতাড়ি তার ঠেলাটিকে নিয়ে বাড়ির দিকে যায়। তখন ভোলার মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সব থেকে বড় লোক ব্যক্তি। ভোলা চলে যাবার পর সেখানে সেই গ্রামেরই এক লোক রমেশ আসে। রমেশ গ্রামের একটা ছোট্ট মুদি দোকান চালাতো, কিন্তু রমেশ খুব হিংসুটে ছিল। যখন সে দেখল ভোলার একবারেই 2000 টাকা কামাই হয়েছে, তখন তার এই কথাটা হজম হলো না। না, এই বেটা ভোলা যদি এভাবেই পকোড়া বিক্রি করতে থাকে তাহলে ও তো ভবিষ্যতে আমার বরাবর হয়ে যাবে। রমেশ তার দোকানের কর্মচারী নন্টেকে ডেকে বলে, দেখেছিস নন্টে, কাল অবধি যা নুন আনতে পান্তা ফুরোচ্ছিল তার আজ ভাব দেখেছিস? ওই শহরের লোকগুলো পাগল আছে, যেখানে সেখানে দাঁড়িয়ে ভুলভাল খেয়ে নেয়। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ওর দোকানের দিকে কেউ আর চোখ তুলেও না তাকায়, বুঝলি? পরের দিন সন্ধেবেলায় অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। ভোলা সবে তার দোকান খুলে গরম গরম তেলে পকোড়া ভাজছিল, আর তখনই রমেশের কর্মচারীকে নিয়ে ভোলার দোকানের সামনে হাজির হয় আর জোরে জোরে বলতে থাকে, আরে ভোলা, ছি, এটা কিসের গন্ধ বের হচ্ছে রে তোর ঠেলা থেকে? তুই কি পচা মাংস দিয়ে পকোড়া বানাচ্ছিস? কাল রাতে শহরের ওই বোকা লোকগুলোকে তো ঠকিয়েছিস, আর এখন কি আমাদের অসুস্থ করার ফোন দিয়ে আসছিস নাকি রে? আরে রমেশ দাদা, তুমি কী সব বলছো? আমি তো আজ সকালেই কানাইদার থেকে মাংস কিনে নিয়ে এসেছি,
আর আমি আমার ঠেলাটাকে যথেষ্ট পরিষ্কারও রাখি। সবাই দেখতে পাচ্ছে তুই বৃষ্টির নোংরা জলে পকোড়াগুলো রেখেছিস। শোনো তোমরা, যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে ভোলার দোকান থেকে কেউ পকোড়া খেও না। শুনেছি কাল রাতে শহর থেকে যারা এসেছিল তাদের খুব শরীর খারাপ করেছে। রমেশের কথা শুনে যেই দুজন খরিদ্দার ভোলার দোকানে যাচ্ছিল তারাও ফিরে গেল। আর গ্রামের গুজব খুব দ্রুত ছড়ায়। ভোলা সবাইকেই বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু রমেশ সেখানে এতটাই ঝামেলা করলো যে লোকেরা ভয়ে সেখান থেকে সরে গেল। এরপর এভাবেই 2 ঘন্টা কেটে যায়। বৃষ্টি এবার জোরে শুরু হয়, আর রমেশ দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে আর খুশি হতে থাকে। আর তখনই সেখানে একটা গাড়ি আসে, যে গাড়িটি গতরাতে ভোলার কাছে এসেছিল। আর সেই গাড়ি থেকে সেই ভদ্রলোক আর তার স্ত্রী বেরিয়ে এলো। আরে নমস্কার ভাই, আজকে আমরা তোমার চটপটি পকোড়া খেতে শহর থেকে এখানে এসেছি। আমার স্ত্রীর তো তোমার হাতের চটপটি পকোড়া খেয়ে এত ভালো লেগেছে যে আজ তো ও বাড়িতে খাবারই বানায়নি। আরে বাবু, আমাদের এখানে লোকগুলো যে বলছিল আমার হাতের পকোড়া খেয়ে নাকি আপনি অসুস্থ হয়ে পড়েছেন। কে আবার এসব গুজব রটাচ্ছে গো ভাই? আমি তো আগের দিনের থেকেও বেশ ভালো আছি। আমি তো আমার অফিসের গ্রুপেও তোমার এই চটপটি চিকেন পকোড়ার কথা বলেছি। ওই দেখো পেছনে একটা গাড়ি আসছে, ওরা সবাই আমার বন্ধু, বুঝলে? ভদ্রলোকটির কথা শুনে রমেশের মুখের রং উড়ে গেল। দেখতে দেখতে ভোলার দোকানের সামনে লোকেদের ভিড় লেগে গেল। আর ভোলার পকোড়ার এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে গ্রামের যেই লোকগুলো রমেশের কথা শুনে চলে গিয়েছিল তারাও ফিরে এলো। বাবা ভোলা, আমাদেরকে ক্ষমা করো, আমরা ওই রমেশের কথায় তোমাকে অবিশ্বাস করেছি। এক কাজ করো বাবা, আমাকে 1 প্লেট চটপটি পকোড়া দাও। সেদিন রমেশের লজ্জায় মাথা নিচু হয়ে যায়। আর ভোলা আজ শুধু টাকাই অর্জন করেনি, সে রমেশের ফন্দিটাকেও বিফল করেছিল। ভোলার ঠেলা এখন অনেক নাম করেছিল। প্রতিদিন সন্ধ্যাবেলায় ভোলার দোকানে ভিড় লেগে থাকতো। এখন ভোলার স্বপ্ন অনেক বড় হয়ে গেছিল। একদিন ভোলা বাড়ি ফিরে দেখে চালের ফাঁকা দিয়ে জল পড়ছে, আর ময়না সেখানে জল আটকানোর জন্য একটা বাটি রাখছে। তারা সারা রাত ঠিকভাবে ঘুমোতে পারে না, কারণ তাদের বিছানা পুরোপুরি ভিজে গেছিল। পরের দিন সকালে ভোলা একটা বড় সিদ্ধান্ত নেয়। ময়না, অনেক হয়েছে, আর কতদিন এইভাবে এই ভাঙা চালের নিচে থাকবো বলো তো? ভগবানের ইচ্ছায় আমাদের কাছে কিছু জমানো টাকা আছে। আমি ভাবছি এবার এই ঠেলাটা ছেড়ে একটা ছোট্ট দোকান ভাড়া নেব। দোকান? কিন্তু ওটার জন্য যে অনেক টাকা লাগবে, আর গ্রামের মাথায় দোকান পাওয়াটাও তো মুশকিল ব্যাপার। আরে চেষ্টা করেই দেখি না, যদি একবার পাকা দোকান পেয়ে যাই তাহলে তো বৃষ্টিতে ব্যবসা বন্ধ হবে না, আর লোকেরাও আরাম করে বসে খেতে পারবে। আমি কালই একবার প্রধানবাবুর সাথে কথা বলে দেখব। পরের দিন ভোলা জমিদার বাবুর কাছে যায়। জমিদার বাবু ভোলার পরিশ্রমের কথা জানতো, তাই গ্রামের মাথার কাছেই একটা পুরনো দোকান ভাড়া দিয়ে দেয় ভোলাকে। ভোলা সেই ছোট্ট দোকানটাকে সুন্দর করে সাজিয়ে তোলে, আর তার নাম রাখে ভোলার চটপটি পকোড়া। ভোলা তার দোকান উদ্ঘাটন করার দিন সব গ্রামবাসীদের নেমন্তন্ন করল। ভোলা ভেবেছিল পুরনো কথা ভুলে সে রমেশকেও নেমন্তন্ন করবে, তাই ভোলা রমেশের দোকানের সামনেও হাজির হলো। রমেশ দাদা, আজ আমার ছোট্ট দোকানটা উদ্ঘাটন করব, তুমি কিন্তু অবশ্যই আসবে, তাহলে আমি খুব খুশি হব। কোথা থেকে এসেছে দোকান খুলতে? 2 দিন শহরের লোক কি এসেছে, তুই তো নিজেকে রাজা ভাবতে শুরু করেছিস রে। যা এখান থেকে, আমি যাব না তোর ওই ছোট্ট দোকানে। ভোলা কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। পরে ভোলার দোকানে সবাই খুব মজা করে পকোড়া খাচ্ছিল, আর তখনই এমন এক ঘটনা ঘটল যেটা কেউ কল্পনাও করতে পারেনি। গ্রামের 2 জন লোক আসে ভোলার দোকানে। 1 প্লেট পকোড়া দে তো। এই তো দিচ্ছি। ভোলা লোকটিকে পকোড়া দেয়। ভোলার থেকে পকোড়া নিয়ে একটু খেয়ে তার ভেতরে একটা পাথর রেখে প্লেটটিকে ছুঁড়ে ফেলে দেয় লোকটি। এই, এটা কি বানিয়েছিস? এগুলো মুখে দেওয়া যায়? তু খাবারে পাথর দিয়েছিস কেন? এইসব পকোড়া খেলে তো লোকেদের শরীর খারাপ করবে। ভোলা আজ নিজে বেছে বেছে মশলা বানিয়েছে। সে জানে যে পকোড়ায় পাথর থাকতে পারে না, কিন্তু ওই লোকগুলো দোকানের জিনিসপত্র সব ভাঙচুর করতে থাকে। তখনই পেছন থেকে আওয়াজ আসে, ওই ওই দাঁড়া দাঁড়া, তোরা এখানে ভাঙচুর করছিস কেন? গুন্ডা 2 জন দেখলো গ্রামের নতুন পুলিশ এসেছে ভোলার পকোড়া খেতে। পুলিশটি ওই গুন্ডার ফেলানো প্লেটটিকে তুলে বলে, আচ্ছা, এতে পাথর আছে? হ্যাঁ স্যার, তাই তো ওকে শায়েস্তা করছিলাম। কিন্তু পাথরটা যে একদম শুকনো পাথর, পকোড়ার মশলাও তো এর গায়ে লেগে নেই, তার মানে পাথরটা ওপর থেকে দেওয়া হয়েছে। এই কথা শুনে গুন্ডাগুলো ভয় পেয়ে যায়।
সত্যি করে বল তোদের মতলবটা কি? আমাদের রমেশ টাকা দিয়ে পাঠিয়েছিল আর বলেছিল যেন ভোলার দোকানে একটাও লোক না থাকে, সেই ব্যবস্থাই করে আসতে। আচ্ছা এই ব্যাপার, চল ভাগ এখান থেকে, নইলে সোজা জেলে পুরে দেবো। গুন্ডা দুজন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ভোলা ভাই তুমি চিন্তা করো না, আজকের পর থেকে তোমার আর কোনো রকমের অসুবিধে হবে না। আচ্ছা আমাকে 1 প্লেট চটপটি চিকেন পকোড়া দাও। রমেশ তার দোকানে বসেছিল। তার সারাদিনে প্রায় 1000 থেকে 2000 টাকা বিক্রি হতো, কিন্তু তার ভোলার প্রতি হিংসার কারণে লোকজন এখন কেউ তার দোকানে আসে না। আজ সারাদিনে রমেশের মাত্র 100 টাকা বিক্রি হয়েছে। এই বেটা ভোলার এত সাহস, এখন বেটা দেখি আবার দোকান বানিয়েছে। আগেও আমার কাছ থেকে বাকি নিয়েও সংসার চালাতো, আর এখন নাকি ও আমার বরাবরই করবে। আর এই শহরের লোকগুলো বোকা জানতাম, কিন্তু গ্রামের লোকেদেরও বলিহারি। কি এমন আছে ওর পকোড়াতে যে রোজ রোজ খেতে হবে? ভোলা তার দোকান বন্ধ করে বাড়ি ফিরে যায়। ময়নাকে তার দোকানের রোজগারের কথা বলতে থাকে সে। জানো, আমার ঠেলায় পকোড়া বেচে যা ইনকাম হতো আজ তার দ্বিগুণ ইনকাম হয়েছে। এবার আমরা আমাদের ঘরবাড়ি সব ঠিক করে ফেলবো। আমি জানতাম তুমি একদিন পারবে। সত্যি তোমার হাতে জাদু আছে। সে তো ঠিক আছে, কিন্তু আজও রমেশদা আমার ব্যবসা নষ্ট করতে লোক পাঠিয়েছিল। জানি না এরপর আর কি করবে ও। তুমি চিন্তা করো না, তুমি শুধু সৎভাবে তোমার ব্যবসা করে যাও। কারো হিংসার জন্য তোমার হাতের জাদু তো আর নষ্ট হবে না। সেদিন রাতে রমেশ নিজের বাড়িতে বসে একটা নতুন ফোন দিয়ে আসছিল। না, আমার এই মুদির ব্যবসা আর হবে না মনে হচ্ছে। আমাকে ওই পকোড়া বানানো শুরু করতে হবে। যদি এই পকোড়াগুলো বেচে ভোলা বড়লোক হতে পারে, তাহলে আমি কেন পারবো না? পরের দিন ভোলা শহর থেকে নানান রকমের মশলা কিনে নিয়ে আসে আর দামি তেলও কিনে নিয়ে আসে। তারপর সে তার দোকানের সামনে একটা টেবিল পেতে সেটাকে সাজিয়ে একটা বোর্ড লাগিয়ে দেয়, যেখানে লেখা ছিল রমেশের জাদুই পকোড়া। সেদিন ভোলা যখন সেখান দিয়ে যাচ্ছিল, তখন রমেশের নতুন স্টল দেখে সে দাঁড়িয়ে পড়ে। আরে রমেশ দাদা, অভিনন্দন রইল তোমার নতুন স্টলের জন্য। তোর ওই অভিনন্দন তুই তোর কাছেই রাখ। এবার থেকে তোর ওই সাধারণ পকোড়া আর চলবে না। এই দেখ, আমি শহর থেকে বিদেশি মশলা আর ভালো তেল নিয়ে এসেছি। শহরের সব লোক এবার শুধু আমার কাছেই আসবে এই ভিআইপি পকোড়া খেতে। আরে রমেশ দাদা, বাজার তো অনেক বড়, আর গ্রাহক খালি একজনের হয় না। তুমিও ইনকাম করো, আমিও ইনকাম করব। ভগবান সবার মঙ্গল করুক। মঙ্গল শুধু এবার আমারই হবে। তুই শুধু দেখ, আমি যেই পকোড়া ভাজা শুরু করব, তখনই তোর দোকান ছেড়ে সবাই আমার দোকানে চলে আসবে। রমেশের দোকানের কর্মচারী লোকেদের ডাকতে শুরু করে। গ্রামের সবাই রমেশের নতুন স্টল দেখে তার সামনে এগিয়ে আসে। গ্রামের জমিদারের ভাই প্রফুল্লও এসেছিল রমেশের দোকানে। আরে রমেশ, এটা কি নতুন ব্যবসা শুরু করলে? মুদির দোকান চলছে না নাকি? আরে প্রফুল্ল দাদা, আসুন আসুন। মুদির দোকান তো চলছে, কিন্তু আজ শহরের আসল জাদুই পকোড়া খাওয়ানোর জন্য এই স্টলটা খুলেছি। বসুন, আপনার জন্য স্পেশাল শহরের মশলা দিয়ে চিকেন পকোড়া বানিয়ে দিই। রমেশ প্রফুল্লকে দাঁড় করিয়ে তার সব রকমের মশলা দিয়ে চিকেন পকোড়া বানাতে শুরু করলো। ইতিমধ্যেই গ্রামের আরও কিছু লোক রমেশের দোকানের সামনে এসে হাজির হলো। তারা দেখতে এসেছিল যে শহরের মশলার জাদুই পকোড়ার স্বাদ কীরকম। রমেশ আগে কোনোদিন রান্না করেনি, তাই তার ধারণা ছিল না যে কতটা লবণ, কতটা মশলা দিতে হবে। তবুও সে সুন্দর দেখতে কিছু পকোড়া বানিয়ে ফেলল। তারপর সে সবার আগে প্রফুল্লকে 1 প্লেট পকোড়া দিল। এই নিন প্রফুল্ল দাদা, খেয়ে দেখুন। এই রকম পকোড়া আপনি আগে কোথাও খাননি। প্রফুল্ল খুব মজা করে পকোড়া খেতে শুরু করলো, কিন্তু একটু পরে সে প্লেট ফেলে দিয়ে জল চাইতে থাকে। থু থু! আরে রমেশ, এটা তুই কি বানিয়েছিস? এটা তো খুব ঝাল আর নুনে পুড়ে গেছে। ছি! আর মশলাগুলোর কি আজব স্বাদ! কিন্তু এটা কিভাবে হতে পারে প্রফুল্ল দাদা? আমি যে বিদেশি মশলা আর দামি তেল ব্যবহার করেছি। আপনি আরেকবার খেয়ে দেখুন। আরে দামি জিনিস দিলেই কি স্বাদ আসে নাকি? রান্না জানতে হয়। রান্না জানো না তুমি? টাকা কামানোর চক্করে লোকে শরীর খারাপ করবে নাকি? আশেপাশের লোকেরা তার কথা শুনে তাড়াতাড়ি রমেশের দোকান থেকে সোজা ভোলার দোকানে চলে যায়। শুরু হয়ে গেছিল বৃষ্টি। ভোলা তার গরম গরম চটপটি চিকেন পকোড়া সবে কড়াই থেকে নামালো। আহা, আসল সুগন্ধ আসছে তো ভোলার দোকান থেকে। এই বৃষ্টিতে আসল মজা তো ভোলার দোকানের চটপটি পকোড়াতেই। প্রফুল্ল আর গ্রামের বাকি লোকেরাও ভোলার দোকানে আসে। রমেশ রাগে লাল হয়ে যায় আর হা করে তাকিয়ে থাকে
ভোলার দোকানের দিকে। আরে ভোলা, তাড়াতাড়ি তোমার হাতে চটপটি চিকেন পকোড়া দাও তো। ওই রমেশ তো শহরের পকোড়ার নামে নুনে পোড়া ঝাল পকোড়া বিক্রি করছে। প্রফুল্ল দাদা, এমন বলো না। রমেশ দাদা তো সবে নতুন স্টল খুলেছে, ওদিন যাক, আস্তে আস্তে শিখে যাবে। আপনি একটু দাঁড়ান, আপনার জন্য গরম গরম চটপটি চিকেন পকোড়া দিচ্ছি। ভোলা গরম গরম 1 প্লেট চটপটি চিকেন পকোড়া প্রফুল্লকে দেয়। প্রফুল্ল একটুখানি মুখে দিতেই বাহ বাহ করে ওঠে। বাহ, এইটাকে বলে আসল জাদুই পকোড়া। তোমার এই চটপটি চিকেন পকোড়ার আগে শহরের বড় বড় পকোড়াও ফেল। দেখতে দেখতে ভোলার দোকানে মেলা লেগে গেল। লোকেদের ভিড় যেন কমছেই না। বৃষ্টি ক্রমশই বাড়ছিল, কিন্তু লোক কমছিল না, বরং লোক যেন আরও বেড়ে যাচ্ছিল। কেউ ছাতা খুলে দাঁড়িয়েছিল, কেউ ভোলার দোকানে ঢুকে পকোড়া খাচ্ছিল। রমেশ এইসব দেখছিল আর অজগরের মতো ফুলছিল। আরে এই বেটা নন্টে, কিছু করতে পারছিস না? শিগগিরই লোক ডাক, বল আমরা আমাদের পকোড়া 5 টাকায় দিয়ে দেব। বাবু, আমি লোকেদের ডেকেছিলাম, কিন্তু লোকেরা বলছে যে স্বাদ ভালো না হলে ফ্রিতে দিলেও খাবে না। সবাই শুধু ভোলাদার দোকানেই যাচ্ছে। আরে চুপ কর, তুই ওর প্রশংসা করছিস, তাও আবার আমার সামনে, যে আমার দোকানে কাল অবধি বাকি খাচ্ছিল, আজ ওর এত নাম হচ্ছে। না না, এটা হতে দেওয়া যাবে না। এমন কিছু একটা করতে হবে যাতে চিরদিনের জন্য ওর দোকান বন্ধ হয়ে যায়। রমেশ ভোলার সফলতা দেখে মোটেও খুশি হচ্ছিল না। এভাবেই টানা 3 দিন বৃষ্টি হতে থাকে। ভোলার চটপটি চিকেন পকোড়ার নাম এবার সবাই করতে লাগলো। শহরের সে ভদ্রলোকটির কথা শুনেও অনেক লোক ভোলার কাছে আসতো চটপটি চিকেন পকোড়া খেতে। অন্যদিকে রমেশ ফাঁকা দোকানে বসে মাছি মারছিল। সে শহরের লোকদেরও তার জাদুই পকোড়া খাইয়েছিল, কিন্তু শহরের লোকেরাও তার পকোড়া মুখে দিয়ে ফেলে দিয়েছিল। ছি ছি ছি, মুখটাই পুরো নষ্ট হয়ে গেল। এটা কোন শহরের পকোড়া গো ভাই? এত জঘন্য স্বাদের পকোড়া তো আমি বাপের জন্মে খাইনি। রাখো তোমার পকোড়া। রমেশের দামি তেল আর শহরের মশলা সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল। আর তার মুদি দোকানেও এখন আর কেউ আসতো না, কারণ সে সারাক্ষণ খালি একটাই কথা ভাবত, যে কিভাবে ভোলাকে মাটিতে মিশিয়ে দেবে। একদিন হতাশ হয়ে রমেশ তার স্টলের বোর্ডটাকে ছুঁড়ে ফেলে দেয় এবং দোকানের অর্ধেক ঝাঁপ নামিয়ে সে দোকানের সামনে বসে থাকে। তখনই গ্রামের প্রধান ভোলার দোকানে আসে চটপটি চিকেন পকোড়া খেতে। আরে ভোলা, তোমার ওই চটপটি চিকেন পকোড়া তো একেবারে জাদু করে দিয়েছে। কিন্তু একটু ওদিকে তাকিয়ে দেখো, রমেশের স্টল তো বন্ধ করে দিয়েছে। শুনেছি ওর নাকি অনেক টাকা লোকসান হয়েছে, আর এখন তো কারোর সাথে কথাও বলছে না। হ্যাঁ জমিদার বাবু, আমিও দেখেছি রমেশ দাদা উত্তেজিত হয়ে নিজের অনেক লোকসান করে ফেলেছে। আমার খুব খারাপ লাগছে যে আমার জন্য ওর ব্যবসা বন্ধ হয়ে গেছে। আহা, এতে তোমার কোনো দোষ নেই ভোলা। ব্যবসা তো নিজের গুণ আর ব্যবহারেই চলে। তুমি সৎভাবে পরিশ্রম করেছো, তাই তুমি তার ফল পেয়েছো। ও তো হিংসায় ব্যবসা শুরু করেছিল, তাই ওর লোকসান হয়েছে। জমিদারবাবু চলে যাওয়ার পর ভোলা নিজেকে আটকাতে পারল না। সে 1 প্লেট তার গরম গরম চটপটি চিকেন পকোড়া নিয়ে রাস্তা পার করে সোজা রমেশের দোকানের সামনে আসে। এখানে কেন এসেছিস তুই? আমার বরবাদির তামাশা দেখতে, নাকি নিজে জিতে গেছিস তার খুশি দেখাতে এসেছিস? যা এখান থেকে, আমার তোর থেকে কোনো দয়া লাগবে না। রমেশ দাদা, তুমি আমায় ভুল ভাবছো। আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। তুমি হয়তো আমায় বন্ধু মানো না, কিন্তু আমি তো তোমায় বন্ধু মনে করি। হ্যাঁ, ব্যবসার সময় ব্যবসা, কিন্তু এমনি সময় তো আমি তোমার বন্ধু। সেই সকাল থেকে দেখছি তুমি কিছু না খেয়ে বসে আছো। এই নাও, আমার হাতের গরম গরম চটপটি চিকেন পকোড়া খেয়ে দেখো। রমেশ ভোলার মুখের দিকে তাকালো। সে ভোলার মুখে কোনো অহংকারী ঝলক দেখতে পেল না, বরং একজন সত্যিকারের বন্ধুর চিন্তা দেখতে পেল। রমেশের রাগ আস্তে আস্তে শান্ত হতে লাগলো, কিন্তু তার অহংকার তাকে মাথা নত করতে দিচ্ছিল না। রমেশ ভোলার দেওয়া পকোড়ার প্লেটটার দিকে তাকিয়ে রইল। ভোলার পকোড়ার সেই চটপটি গন্ধে সে নিজেকে আটকে রাখতে পারল না। সে ভোলার দেওয়া একটা চটপটি চিকেন পকোড়া খেয়ে দেখল। রমেশ ভোলার চটপটি চিকেন পকোড়া খেতেই বুঝে গিয়েছিল যে সে কেন ভোলার কাছে হেরে গিয়েছে। এই পকোড়ায় শুধু মশলাই না, ভোলার সৎভাবে করা পরিশ্রমও ফুটে উঠেছিল। রমেশের চোখে জল চলে এলো। ভোলা, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। তোর দোকান চলছিল বলে আমার খুব হিংসে হচ্ছিল, আর আমি ভুলে গেছিলাম যে আমরা ছোটবেলার বন্ধু। আমি তোকে ছোট করার জন্য কি কি না করেছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আরে রমেশ দাদা, কি যে বলো, ওসব পুরনো কথা ছেড়ে দাও।
আমরা তো বন্ধু, রাগ আর প্রতিযোগিতা তো নিজেদের মধ্যেই হয়, তুমি কষ্ট পেও না। না রে ভোলা, আজকে আমি বুঝেছি যে ব্যবসা শুধু পয়সা আর বড় দোকান হলেই চলে না। আমি নিজে মুদি দোকান বন্ধ করে শহর থেকে দামি দামি মশলা আর তেল কিনে এনেছিলাম, কিন্তু আমার মনে পাপ ছিল। আর তোর হাতে জাদু, ওটা পয়সা দিয়ে কেনা যায় না। আর আমার দোকান তো বন্ধ হবারই ছিল। আরে রমেশ দাদা, তুমি তো আগে কোনোদিন রান্না করনি, তাই শুরুতে এমন হয়েছে। কিন্তু মুদির দোকানে যে তোমাকে কেউ টেক্কা দিতে পারবে না, কারণ তুমি অনেক বছর ধরে তোমার মুদির ব্যবসা করছো। যদি আমরা দুজনে মিলে কিছু করতে পারি তাহলে আমরা অনেক বড় হতে পারবো। কি দুজনে মিলে? কিন্তু আমার যে পকোড়ার ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর আমি তোকে কিভাবে সাহায্য করব? আরে রমেশ দা, আমার দোকানে এত লোক আসে যে আমি একা সামলাতেই পারি না। মাংস কেনা, হিসাব রাখা, এইসব আমার একার দ্বারা হয় না। কিন্তু যদি তুমি আমার সাথে কাজ করো তাহলে এই ছোট্ট দোকানটাকে আমরা অনেক বড় ধাবায় পরিণত করতে পারবো। রমেশ ভোলার দিকে তাকিয়ে থাকে। তার বিশ্বাস হচ্ছিল না যে যাকে সে বরবাদ করতে চাইছিল সে আজ তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। রমেশের সব হিংসা আর অহংকার পুরোপুরি শেষ হয়ে যায়। কয়েকদিন পরে ময়ূরপুরের দৃশ্যই পুরো বদলে যায়। রমেশ আর ভোলা দুজনে মিলে মোড়ের মাথায় একটা বড় ধাবা খোলে, যার নাম দেয় ভোলা রমেশের চটপটি চিকেন পকোড়া। রমেশ তার ব্যবসায়ী মাথা খাটিয়ে শহর থেকে নতুন নতুন মশলা কিনে আনতো, আর ভোলা কড়াইয়ের সামনে নিজের হাতের জাদু দেখাতো। আরে আসুন আসুন জমিদার বাবু, বলুন। আজ নতুন মশলা দিয়ে চটপটি চিকেন পকোড়া বানিয়েছে ভোলা, খেয়ে দেখুন। আরে রমেশ, তোমরা দুজন একসাথে ধাবা খোলার পর যে তোমাদের ব্যবসা আরও ফুলে ফেপে উঠেছে, আর এখন চটপটি চিকেন পকোড়ার স্বাদ যে আরও বেড়ে গেছে। আরে এসব ভোলার হাতে জাদু জমিদার বাবু, আমি তো শুধু দোকানটাই একটু সামলে দিই। বাড়ি যাবার আগে ভোলা তাদের লাভের টাকা সমানভাবে ভাগ করে নেয়। ভোলা, আজ আমি বুঝেছি ভাই, যদি দুজন বন্ধু একে অপরের সফলতা দেখে হিংসা না করে, আর যদি দুজন বন্ধু একসাথে কিছু করে, তাহলে সফলতা দ্বিগুণ হয়। তুই আমায় অনেক সাহায্য করেছিস ভোলা। আরে রমেশ দা, আমরা সফল তো এই বৃষ্টি আর তোমার বুদ্ধির জন্য। আমি একা কি আর এসব করতে পারতাম? গ্রামের এই ছোট্ট দোকান এখন খালি চটপটি চিকেন পকোড়াই না, বরং ওটা এখন দুই বন্ধুর অটুট বন্ধুত্ব আর পরিশ্রমের চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছিল। বন্ধুরা, আমাদের ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কাছে একটাই অনুরোধ, দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকমই মজার মজার গল্প আমরা প্রতি সপ্তাহে আপলোড করে থাকি।